আমাদের চারপাশের প্রায় সবকিছুই একটা গোপন বিজ্ঞান দিয়ে তৈরি। আর এই বিজ্ঞানটা কি সেটাই আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আমাদের একেবারে প্রতিদিনের ব্যবহার করা জিনিসপত্র দিয়েই। যেমন ধরুন আপনার ফোনের কেসটা, অথবা আপনার ওই যে জলের বোতলটা, এমনকি আপনার জ্যাকেটের নাইলন বা যে কোনো পোশাকের ফাইবারগুলো। তো এই সব কিছুর মধ্যে আসলে মিলটা কোথায়? এদের সবাইকে যেটা এক সুতোয় বেঁধে রেখেছে তার নাম হল পলিমার। চলুন এই পলিমারের আণুবীক্ষণিক জগতে একবার ডুব দেয়া যাক। পলিমার শব্দটা এসছে গ্রিক শব্দ পলি মানে অনেক আর মেরোস মানে অংশ থেকে। সোজা কথায় পলিমার হলো একটা বিশাল লম্বা অণু, অনেকটা পুঁতির মালার মতো। এই মালার প্রত্যেকটা পুঁতি হলো একটা ছোট ইউনিট, যেটাকে আমরা বলি মনোমার। আর এই হাজার হাজার মনোমার জুড়ে তৈরি হয় পুরো মালাটা, অর্থাৎ পলিমার। আর এই যে মনোমারগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে লম্বা চেন তৈরি করা হয়, এই প্রক্রিয়াটার নামই হল পলিমারাইজেশন। এটা কিন্তু অনেকভাবে হতে পারে। যেমন এখানে ছবিতে দেখুন, একটা রিং ওপেনিং রিয়াকশন দেখানো হচ্ছে। এখানে একটা চক্রাকার বা রিংয়ের মতো মনোমার সেটা খুলে গিয়ে আরেকটার সাথে জুড়ে যাচ্ছে। এভাবেই তৈরি হচ্ছে একটা বিশাল লম্বা পলিমার চেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই সমস্ত পলিমারকে মোটা দাগে দুটো বড় পরিবারে ভাগ করা যায়। আর এই ভাগটা করা হয় খুব সহজ একটা জিনিসের উপর ভিত্তি করে, তাপ দিলে এরা কেমন আচরণ করে। একদিকে আছে থার্মোপ্লাস্টিক। এদের চেইনগুলো অনেকটা কাঁচা প্যাকেটের মতো আলাদা আলাদা থাকে। এর মানে কি? মানে হলো আপনি এদেরকে যতবার খুশি তাপ দিয়ে গলিয়ে নতুন আকার দিতে পারবেন। জলের বোতল, খেলনা, এগুলো সবই থার্মোপ্লাস্টিক, আর এ কারণেই কিন্তু এদের রিসাইকেল করা যায়। আর অন্যদিকে আছে থার্মোসেট। এদের চেইনগুলো ভাবুন তো একটা মাছ ধরার জালের মতো, রাসায়নিকভাবে একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। একবার এই জাল তৈরি হয়ে গেলে আপনি তাপ দিয়ে একে আর গলাতে পারবেন না, এটা স্থায়ী। থার্মোসেটের এই যে ক্রস লিঙ্কড বা জালের মতো গঠন, এটাই একে অবিশ্বাস্য রকমের শক্ত আর তাপরোধী করে তোলে। এজন্যই তো যে সমস্ত জিনিসকে প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করতে হয়, যেমন ধরুন গাড়ির টায়ার কিংবা রান্নার পাত্রের হাতুল, এমনকি ইলেকট্রিক সুইচ, সেগুলোর সবই থার্মোসেট দিয়ে বানানো হয়। তো আমরা পলিমারের দুটো পরিবার সম্পর্কে জানলাম, কিন্তু বিজ্ঞানীরা কিভাবে ঠিক করেন যে কোন পলিমারটা কেমন হবে? এখানেই তারা ঠিক একজন মলিকিউলার আর্কিটেক্ট বা আণবিক স্থপতির মতো কাজ করেন। তারা শুধু পলিমার বানান না, তারা একে ডিজাইন করেন একেবারে নির্দিষ্ট বৈশিষ্ট্য পাওয়ার জন্য। তাদের হাতে প্রথম যে টুলটা আছে সেটা হলো মনোমার মিশিয়ে দেওয়া। মানে শুধু এক ধরনের মনোমার বা পুঁতি ব্যবহার না করে তারা দুই বা তারও বেশি ধরনের মনোমার মিশিয়ে দেয়। আর যখনই এটা করা হয় তখন যে নতুন পলিমারটা তৈরি হয় তাকে বলে কোপলিমার। আর এর বৈশিষ্ট্য হয় একদম আলাদা। আর এই ভিন্ন ভিন্ন মনোমারগুলো কিভাবে সাজানো থাকবে সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন এরা কি একটার পর একটা করে আসবে, মানে অল্টারনেটিং, নাকি একেবারে এলোমেলোভাবে থাকবে, অথবা একই ধরনের মনোমারগুলো কি এক একটা ব্লকে থাকবে। এই সজ্জার উপরেই কিন্তু নিহাইতি মেটেরিয়ালটার ধর্ম পুরোপুরি পাল্টে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। দ্বিতীয় যে টুলটা বিজ্ঞানীদের হাতে আছে সেটা হলো এর 3D বা ত্রিমাত্রিক গঠন। মানে শুধু কোন মনোমার কার পরে আসছে সেটাই বড় কথা নয়, বরং চেনের মধ্যে পরমাণুগুলো স্পেসে কিভাবে সাজানো আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারটাকে বলে ট্যাকটিসিটি। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। একটা লম্বা পলিমার চেনকে যদি আমরা একটা জিগ-জ্যাগ লাইনের মতো কল্পনা করি, তাহলে এর মূল কাঠামোর সাথে যে সাইড গ্রুপগুলো লেগে আছে সেগুলো কি লাইনের একই দিকে থাকবে, নাকি একটা এপাশে তো আর একটা ওপাশে? এই ছোট্ট বিন্যাসের পার্থক্যে কিন্তু আকাশ পাতার তফাত হয়ে যায়। এখানে দেখুন দুটো সুশৃঙ্খল বিন্যাস দেখানো হচ্ছে। একটা হলো আইসোট্যাকটিক, যেখানে সব সাইড গ্রুপগুলো একই দিকে আছে। আর একটা হলো সিনডিওট্যাকটিক, যেখানে গ্রুপগুলো খুব নিয়ম মেনে একবার এদিকে একবার ওদিকে অল্টারনেট করে সাজানো। এই ধরনের শৃঙ্খলা থাকার কারণেই এই পলিমারগুলো খুব ঘন সন্নিবিষ্ট হতে পারে, আর তার ফলেই এরা খুব শক্তিশালী আর টেকসই হয়। কিন্তু যদি কোনো শৃঙ্খলা না থাকে, যদি সবকিছু এলোমেলো হয়, তখন তাকে বলা হয় অ্যাট্যাকটিক পলিমার।
এখানে সাইড গ্রুপগুলো চেইন বরাবর একেবারে র্যান্ডমলি বা এলোমেলোভাবে থাকে। আর এই বিশৃঙ্খলার কারণে চেইনগুলো ঠিকমতো নিজেদের গুছিয়ে নিতে পারে না, মানে এরা ক্রিস্টালাইন হতে পারে না। ফলে কি হয়, এরা সাধারণত নিরাপার বা অ্যামারফাস হয় আর দেখতে হয় স্বচ্ছ। আমরা যে পলিস্টাইরিনের স্বচ্ছ কাপ বা কেস দেখি, সেগুলো এই অ্যাট্যাকটিক পলিমারেরই উদাহরণ। তাহলে আমরা দেখলাম গঠন আর সজ্জা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আরও একটা জিনিস আছে যেটা পলিমারের ধর্মকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, আর সেটা হলো এই চেইনগুলো ঠিক কতটা লম্বা। দেখুন, যখন কোনো প্লাস্টিকের জিনিস বানানো হয় তখন তার মধ্যেকার সব পলিমার চেন কিন্তু একদম কাটায় কাটায় একই দৈর্ঘ্যের হয় না। এটা অনেকটা ক্লাসের ছাত্রদের মতো, কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ বা একটু খাটো। পলিমারের ক্ষেত্রেও ঠিক তাই, অনেক ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের চেনের একটা মিশ্রণ থাকে। কিছু কিছু পলিমারের এই দৈর্ঘ্যের পার্থক্যটা অনেক বেশি হয়। এই পার্থক্যটা মাপা হয় পলিডিসপারসিটি ইন্ডেক্স বা পিডিআই দিয়ে। যেমন কিছু পলিইথিলিনের ক্ষেত্রে পিডিআই এর মান ৩০ পর্যন্ত হতে পারে। তার মানে হল এখানে খুব ছোট চেইন থেকে শুরু করে বিশাল লম্বা চেইন পর্যন্ত সবকিছুর একটা বিশাল মিশ্রণ আছে। আবার এর ঠিক উল্টোটাও সম্ভব। কিছু খুব স্পেশাল পলিমারাইজেশন পদ্ধতি আছে যেগুলোকে বলে লিভিং পলিমারাইজেশন। এগুলোর মাধ্যমে এমন পলিমার তৈরি করা যায় যার পিডিআই ১.০৬-এর মতো কম। এর মানে হল ওই পলিমারের ভেতরের প্রায় সব কটা চেনই একদম একই সাইজের। আর এই নিখুঁত গঠনের কারণেই এদের বৈশিষ্ট্যগুলো হয় খুব সুনির্দিষ্ট। তাহলে দেখুন, আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, পলিমারের পরিবার, মনোমারের গঠন, ত্রিমাত্রিক বিন্যাস আর চেইনের আকার, এই সব কিছুকে যখন একসাথে মেলানো হয় তখনই আমরা সেই মাস্টার ব্লুপ্রিন্টটা পাই, যে ব্লুপ্রিন্ট ব্যবহার করে ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা আমাদের চারপাশের আধুনিক দুনিয়ার সব উপকরণ ডিজাইন করেন। আসলে যে কোনো একটা কাজের জন্য সঠিক পলিমারটা ডিজাইন করার সময় তাদের এই 4টে প্রশ্নের উত্তরই খুঁজতে হয়। প্রথমত, এটা কি থার্মোপ্লাস্টিক হবে নাকি থার্মোসেট, মানে একে কি রিসাইকেল করার দরকার আছে? দ্বিতীয়ত, এর গঠন কেমন হবে? এটা কি একটা মনোমার দিয়ে তৈরি হোমোপলিমার নাকি একাধিক মনোমারের কোপলিমার? তৃতীয়ত, এর বিন্যাসটা কেমন হবে? অ্যাট্যাকটিক, আইসোট্যাকটিক নাকি সিন্ডিওট্যাকটিক? আর সবশেষে এর আকার। চেনের দৈর্ঘ্যের মধ্যে কি অনেক পার্থক্য থাকবে নাকি সবগুলো প্রায় সমান হবে? আমরা এখন ডিজাইনার মেটেরিয়ালসের একটা নতুন যুগে প্রবেশ করছি। একবার ভাবুন তো, সেলফ হিলিং প্লাস্টিক যেটা কেটে গেলে নিজে নিজেই জুড়ে যাবে, কিংবা বিদ্যুৎ পরিবাহী কাপড়, এ সবই কিন্তু সম্ভব হচ্ছে কারণ আণবিক স্তরে কোনো পদার্থের নিয়মকানুন লেখার ক্ষমতাটাই এখন আমাদের হাতে। প্রশ্ন হল, ভবিষ্যতের পলিমার চেনগুলোতে আমরা আরও কি নতুন অবিশ্বাস্য বৈশিষ্ট্য যোগ করতে চলেছি।